আইসিসির সহযোগী দেশগুলো গ্ল্যামার বাড়িয়ে দিয়েছে টি-20 বিশ্বকাপে। হেরেও মন জয় করেছে কানাডা, পাপুয়া নিউগিনির মতো দলগুলো। বিশ্বকাপ নিয়ে আমাদের বিশেষ আয়োজন কাভার ড্রাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাকিবুল হাসান, আর আমার আজকের অতিথি সাবেক জাতীয় ক্রিকেটার তুষার ইমরান। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। যে কথাটা বলছিলাম যে ছোট যে দলগুলো বলতে আমরা যেটা বুঝি, যদিও টি-20তে কোনো ছোট দল নেই, আমরা সেটা বুঝতেই পারছি, তাদের যে পারফরমেন্স, আমি যেমনটা বলছিলাম যে আপনি যদি প্রথম ম্যাচ দেখেন যুক্তরাষ্ট্র কানাডা, দারুণ একটা ম্যাচ ছিল, 190-এর উপর রান হয়েছে। পাপুয়া নিউগিনি, ওয়েস্ট ইন্ডিজ স্বাগতিক, সেখানেও কিন্তু তারা হেরে গেলেও ভালো ম্যাচ খেলেছে। আর আজ যদিও লো স্কোরিং ম্যাচ, টাই হয়ে গেল। যদি আজকের ম্যাচটা নিয়ে বলি যে 109 রানের টাই, এক্সপেক্ট করেছিলেন কি? আমার কাছে মনে হচ্ছিল না ইজিলি নামিবিয়া আর কি জিততে পারতো আর কি, বাট উইকেটটা ম্যাটার করে আমার কাছে, যেটা মনে হচ্ছে স্লো উইকেট। এই উইকেটে আপনি 140-130 রানই মানে যথেষ্ট হয়ে যেতে পারে, যথেষ্ট যেটা মনে হয়েছে। বাট যদি একটু বেশি রান করতে পারতো ওমান, তাহলে হয়তো ম্যাচটা তাদের হতে পারতো। বাট নামিবিয়া যদি আর একটু ফাস্ট খেলতে পারতো, ইটস ডিফিকাল্ট এই উইকেটের ভিতরে আসলে রান করাটা, সেটা দেখলাম। তারপরেও আমার কাছে মনে হয়েছে যে বেশি মানে লো স্কোরিং ম্যাচ হয়েছে, বেশি লো স্কোরিং ম্যাচ, 109 রান মাত্র। এবং এখানে কি একটা জিনিস মনে হয়েছে, আমরা পরপর যদি দুটো খেলার কথা বলি, ওয়েস্ট ইন্ডিজ নিজের মাঠে খেললো গায়ানাতে, সেখানেও কিন্তু রান খুব বড় রান হয়নি, চেস করতে যেয়ে কিন্তু একটু স্ট্রাগল করেছে ওয়েস্ট ইন্ডিজ। না অবভিয়াসলি গতকালকে রাতে খেলাটা দেখেছিলাম, আমি মনে করেছিলাম যে না ওয়েস্ট ইন্ডিজ অনায়াসে ম্যাচটা জিতবে। বাট আসলে টি-20 প্রেডিকশন করা যায় না কোন টিম জিতবে, কোন টিম, ছোটো টিম বড় টিম বলে কোনো কথা নেই। যে টিম যেদিনকে ভালো ক্রিকেট খেলবে সেই টিমই জিতবে। আমার কাছে মনে হয়েছে লাস্ট ম্যাচটা যদি দেখেন, গতকালকের ম্যাচটা, তাহলে যে আর একটু বেশি রান করতে পারতো, তাহলে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ধরাশয়ী হয়ে গিয়েছিল অলমোস্ট। এত বড় বড় নাম আছে, এত বড় বড় ফেম আছে, বাট তারপরেও কিন্তু এটা এন্ড অফ দ্য ডে ক্রিকেট খেলা। ওয়েস্ট ইন্ডিজ টিম এমন একটা জায়গায়, এমন একটা পজিশনে দাঁড়িয়ে আছে, আমার কাছে মনে হচ্ছে যে তার ফ্রাঞ্চাইজি ক্রিকেটটা খুব ভালো খেলে, যেহেতু প্লেয়ার স্প্রেড হয়ে যায় অনেক দিকে এবং সেখানে খুব ভালো খেলে। বাট যখন দেশের প্রতিনিধিত্ব করতে আসে তখন তারা স্ট্রাগল করে, বিকজ অফ বন্ডিংটা নেই। সেটাই যেটা দেখলাম, বন্ডিংটা নেই। বাট ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড একটা ভালো কাজ করেছে, সামিকে দায়িত্বটা দেওয়া দিয়েছে কোচ হিসাবে, এবং সামি কিন্তু দুইবারের টি-20 বিশ্বকাপের চ্যাম্পিয়ন, ক্যাপ্টেন ছিলেন। সো সামি যদি পারে তো বন্ডিংটা নিয়ে আসতে পারে হয়তোবা। বাট ওয়েস্ট ইন্ডিজ টিমও আনপ্রেডিক্টেবল টিম, যে কোনো টিমের কাছে যদি বড় রান চেস করতে যায় তাহলে একটু যদি বোলিং অ্যাটাক ভালো থাকতো, গতকালকের মানে ওমানে, হ্যাঁ, তাহলে কিন্তু ডিফিকাল্ট হয়ে যেত ওয়েস্ট ইন্ডিজ। আমরা আসলে গতকালের ম্যাচ নিয়ে আগে আলাপটা সেরে ফেলি, যেহেতু ওয়েস্ট ইন্ডিজের কথা আসলো এবং তারা, আপনি বলছিলেন বড় বড় নাম, কিন্তু সেই বড় বড় নামের মাঠে যে পারফরমেন্স, সেটা আমরা খুব খুঁজে পাইনি। আপনি যদি দেখেন যে এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছে রস্টন, যিনি কিনা স্পিনার অলরাউন্ডার ধরা হয়। অথচ ব্যাটারদের মধ্যে যদি আপনি পুরানের কথা বলেন, কিং উপরে বা তার পাশাপাশি মানে যারা আছে, ইভেন রাসেল শেষের দিকে একটু সাপোর্ট না করলে ব্যাটাররা কিন্তু ব্যর্থ। না, স্পিন উইকেটে আসলে ডিফিকাল্ট হয় ব্যাটারদের রান করা, এবং বড় বড় শর্টস খেলাও কিন্তু ডিফিকাল্ট হয়। এই ক্ষেত্রে যদি সুনীল নারিন থাকতো মানে টিমের ভিতরে, তাহলে কিন্তু এফেক্টিভ ক্রিকেটার, মানে সে বোলিংটাও করতে পারতো, ব্যাটিংটাও করতো। এইখানে ওয়েস্ট ইন্ডিজ টিমটা আসলে মিস করবে। ধরেন এই ধরনের ক্রিকেটার থাকা মানে আপনার চ্যাম্পিয়ন ক্রিকেটার কিন্তু আছে টিমের ভিতরে। সো যদি ও থাকতো তাহলে ডিফারেন্স কিছু হতে পারতো, যদিও স্কোয়াডে নাই, ও খেলতে মানে আগ্রহ প্রকাশ করেনি ওয়ার্ল্ড কাপ। সো আমার কাছে মনে হয় যে না, স্পিন সহায়ক উইকেটে স্পিনাররা ভালো করবেই, এটাই স্বাভাবিক। এর ভিতরে ব্যাটারদেরকে রান করতে হবে। ব্যাটিং অর্ডারও যদি বলি, রস্টন চেজ, যিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন, 42 রান অপরাজিত ছিলেন, আবারও বলছি তার মূল পরিচয় কিন্তু স্পিনার, তারপরে ব্যাট করতে পারেন, তাকে 4 নম্বরে পাঠানো হয়েছে। মানে এই ব্যাটিং অর্ডারটাও কি একটু সারপ্রাইজিং না? না অবভিয়াসলি, এত বড় বড় নেম আছে যেহেতু, ও কিন্তু আইপিএল টেপিএল কিছুই খেলে না, খালি ওয়েস্ট ইন্ডিজ টি-20 ক্রিকেট খেলে। সো ডেফিনেটলি কোচ হয়তো বা প্ল্যান করেছিল। এই জন্যই বললাম সামির মাথায় অনেক কিছু আছে, যেহেতু দুইবারের চ্যাম্পিয়ন, ক্যাপ্টেন, এবং সামি জানে ওকে মানে সচ্চোখে হয়তো বা দেখেওছে, যেহেতু ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার। সো ও কিন্তু রাইট প্ল্যানটাই নিয়েছে। আমার কাছে মনে হয়েছে যে ও ধরে খেলবে, লম্বা খেলবে। ওয়েস্ট ইন্ডিজ টিমে তো অনেক বড় বড় পাওয়ার হিটার আছে, তা এখানে কিন্তু পাওয়ার হিটারের মানে প্রয়োজনটা খুব কম। আমার কাছে মনে হচ্ছে বল টু বল খেললেই, যেহেতু 137 রান, নট এ বিগ স্কোর, বাট মানে সামি চেয়েছিল যে এন্ড অফ দ্য ডে মানে টিল দেন 20 ওভার পর্যন্ত কেউ যেন উইকেটে থেকে ম্যাচটা বের করে, সেটাই সে করেছে, যে জন্য অধিনায়ক রহমান পাউল কিন্তু একটু পিছিয়ে গিয়েছিলেন। আন্দ্রে রাসেল একটা খুব ট্রিকি প্লেয়ার, যদিও বয়স বেশ হয়েছে, কিন্তু তারপরও তার যে টি-20 ডিমান্ড, সেটা আমরা আইপিএলেও দেখি,
সেটা আমরা সিপিএলেও দেখি এবং এই দলের ক্ষেত্রেও, মানে যখন আমরা বিশ্বকাপ খেলছি 9 বলে 15 রানের একটা ইনিংস খেলেছেন, 2টো উইকেট নিয়েছেন। ফলে তার ভূমিকাটা খুব ট্রিকি হবে ওয়েস্ট ইন্ডিজের জন্য। না, আমরা তো আইপিএলে দেখেছি অ্যান্ড্রে রাসেল কীভাবে পারফর্ম করেছে। আমার কাছে মনে হয় যে এই ধরনের যদি ফ্ল্যাট উইকেট হয়, লাইক আমরা কানাডা এবং ইউএসের যে উইকেটে ম্যাচ খেলতে দেখেছি, এই ধরনের উইকেট হলে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ টিম ডেঞ্জারাস হবে। লাইক অ্যান্ড্রে রাসেলকে তখন উপরে হয়তো বা কোচে শিফট করে দিবে, যে না উপরে গিয়ে সে যদি কিছু রান করতে পারে। এবং তার বোলিংটাই আমার কাছে মানে অসাধারণ সে বোলিং করেছে, এবং ইকোনমি যার মানে কম থাকে সেই কিন্তু এই টি-20 ক্রিকেটে চ্যাম্পিয়ন প্লেয়ার। আমার কাছে মনে হয় অ্যান্ড্রে রাসেল চ্যাম্পিয়ন প্লেয়ার, বাট তাদের জ্বলে ওঠা সময়ের ব্যাপার এখন। একটা খালি দুশ্চিন্তার, আপনি যে কথাটা বলছিলেন যে প্রথম ম্যাচ যেমন অনেক রান হলো, বিশ্বকাপের প্রথম ফেজে কিন্তু যুক্তরাষ্ট্রে যে ম্যাচগুলো হবে ড্রপ ইন উইকেটে হবে, এরপরে কিন্তু পুরোটাই ওয়েস্ট ইন্ডিজ, এবং সেখানে আমরা যে উইকেটগুলো দেখছি আমরা অলরেডি স্লো উইকেটের নমুনা দেখতে পাচ্ছি। তো সেটা তো বোধ হয় যদি বড় রানের খেলা টি-20 বিশ্বকাপে না হয়, একটু তো আবেদন পড়ে যাবে। না, অবভিয়াসলি আপনি আমেরিকাতে যে ম্যাচগুলো হচ্ছে সেগুলো দেখে হয়তো বা মজা পাবে দর্শক। টি-20 অলওয়েজ এন্টারটেনমেন্টের খেলা, এখানে কে কত বড় বড় ছক্কা মারতে পারে, কে কত কুইক রান করতে পারে, সেটা দেখতে দর্শক আসে। আসলে সবাই কিন্তু এক্সপেকটেশন করে যে না হাই ভোল্টেজ ম্যাচ হোক এবং রানটাও এরকম 200+। আমরা আইপিএল কেন দেখি, যে আইপিএলে অনেক রান হয়। তো ওয়েস্ট ইন্ডিজ একটু স্লো উইকেট, এখান থেকে যদি মানে একটু ভালো উইকেট তৈরি করে, তাহলে আমার কাছে মনে হয় যে খুবই ভালো হয়, তাহলে দর্শকরা দেখে মজা পাবে। আদার দেন আপনি এই ধরনের স্লো উইকেটে খেললে আপনি কিন্তু কোনো ম্যাচে, আমার কাছে যেটা মনে হয়েছে 150+ রান খুবই কম দেখতে পাবো। সেটা পরের দিকের ম্যাচগুলোর কথা বলছেন আপনি? জি, পরের দিকের ম্যাচগুলো যেটা ওয়েস্ট ইন্ডিজে হবে আর কি। 2টা ম্যাচ দেখলাম ওয়েস্ট ইন্ডিজে, দুটাতেই কিন্তু স্লো উইকেটে খেলা দেখেছি। হয়তো বা গায়ানার মানে অ্যান্টিগার উইকেটটা হয়তো বা ফার্স্ট উইকেট থাকে, তারপরেও পুরা খেলা দেখলে আসলে বোঝা যাবে যে ওয়েস্ট ইন্ডিজের উইকেটটা কেমন। বাট বেসিক্যালি ওয়েস্ট ইন্ডিজের উইকেটটা অনেক স্লো হয় সাধারণত। সবসময় আমরা জানি, বিশেষ করে গায়ানার কথা বলা হয় এবং একটা মানে মজা করেই বলা হয় যে ভারতের সব ম্যাচ গায়ানায় হয় এরকম, যখনই ট্যুর হয় বা ভাইটাল ম্যাচ, কারণ ভারতকে একটু আইসিসি প্রায়োরিটি দেয়, এটা আমরা কম বেশি সবাই বুঝি বা জানি। যেটা হচ্ছে যে এই যে ওয়েস্ট ইন্ডিজ এবং পিএনজির পয়েন্ট অফ ভিউ থেকে যদি বলি যে পাপুয়া নিউগিনি অনেক দিন ধরে ক্রিকেট খেলে, কিন্তু কখনোই ঠিক টপ লেভেলে বা ওয়ার্ল্ড কাপ খেলে এরকম অবস্থা নাই, কিন্তু তাদের যে পারফরমেন্স এবং লড়ে যাওয়ার মানসিকতা, এটা চারিদিকে প্রশংসিত হচ্ছে। এই সহযোগী দেশগুলো সম্পর্কে যদি আপনার মূল্যায়নটা কি? না, অবভিয়াসলি আইসিসি এদেরকে নিয়ে কাজও করতেছে। আমার কাছে গুড একটা ভালো একটা হচ্ছে এই সিজনে, মানে এই ওয়ার্ল্ড কাপে আপনি 20টা টিম নিয়ে এই ওয়ার্ল্ড কাপ হচ্ছে প্রথমবার, এটা হচ্ছে গুড সাইন। মানে আপনি ছোট যে দেশগুলো আছে তাদেরকে সুযোগ করে দিচ্ছেন আসলে প্লেয়ার বের করার। লাইক কেনিয়া ধরেন, তারপরে জিম্বাবুয়ে ধরেন। জিম্বাবুয়ে কিন্তু গুড টিম, বাট আনফর্চুনেটলি হয়তো বা কোয়ালিফাই করতে পারেনি। ইভেন আপনি শ্রীলঙ্কাকে দেখেন, শ্রীলঙ্কাও কিন্তু খেলে তারপর কোয়ালিফাই রাউন্ড খেলে তারপরে কিন্তু এখানে আসা লাগছে। সো আইসিসি এদেরকে নিয়ে কাজ করতে অবভিয়াসলি হয়তো বা ভবিষ্যতে আরও মানে হয়তো বা 20 থেকে আরও বেশি টিম বাড়াবে হয়তো বা, মেবি, আমি নট শিওর। বাট যদি বাড়ায় তাহলে ক্রিকেটারদের জন্য ভালো হয়। ডেফিনেটলি ছোট টিমের এই ভালো করার থেকে একটা আশঙ্কা ভর করে বাংলাদেশ না আবার ছোট টিমের দিকে চলে যায়, কারণ পারফরমেন্সের যে অবস্থা। আমরা বাংলাদেশ নিয়ে কথা বলবো আর একটু পরে। আমরা আবার একটু আজকের প্রথম ম্যাচে চলে আসি, যে 109 রানের ম্যাচ ছিল নামিবিয়া ওমান, সেখানে সুপার ওভারে গেল। যদিও নামিবিয়া যে ভুলটা ম্যাচে করেছিল সেই ভুলটা কিন্তু আমরা সুপার ওভারে দেখিনি। সেখানে কিন্তু যখন 21 রান করে বসলো, এবং বিশেষ করে ডেভিড ভিজা, যিনি কিন্তু আমরা বিপিএলে তাকে দেখেছি এবং তিনি কিন্তু ওই দলের সবচেয়ে বড় স্টার। না, অবভিয়াসলি নামিবিয়ার এই একটা ক্রিকেটার অনেক দিন ধরে ক্রিকেট খেলছে, এবং ব্যাটিং বলেন বোলিং বলেন দুইটাই কিন্তু তার কাছ থেকে অ্যাজ এ অলরাউন্ডার হিসাবে গুড প্লেয়ার। এবং সুপার ওভারটা খেয়াল করেছে আর কি, সুপার ওভার এসে অনেক রান নিয়েছে আর কি। কারণ এই ধরনের রান করতে গেলে আপনার নামিবিয়ার মানে ওমানের কিন্তু এই ধরনের ক্রিকেটার নাই। ওমানের কিন্তু বোলিং অ্যাটাক ভালো, বাট আমার কাছে মনে হচ্ছে যে ব্যাটিংটা স্ট্রাগল করছে। বাট শুরুতেই যে সুপার ওভার হবে কেউ আসলে আশা করিনি। 109 রান দিয়ে ম্যাচ যে সুপার ওভারে যাবে এটাই প্রত্যাশিত ছিল না। হয়তো বা নামিবিয়া যদি আগে থেকে একটু চেঞ্জ করতো তাদের খেলার ধরন, তাহলে হয়তো বা অনেক আগে থেকেই ম্যাচটা জিততে পারতো। ইভেন ডেভিড ভিজা যে অলরাউন্ডার আমরা তাকে বলি, ব্যাটিংয়ের তো তিনি সুপার ওভারে দেখালেন। এর আগে যখন ম্যাচে তিনি কিন্তু 3 উইকেট নিয়েছেন এবং দারুণ বল করেছেন। কিন্তু তার চেয়েও বড় কথা, আমরা যে রুবেন ট্রাম্পেলম্যান, যিনি প্রথম 2 বলে 2টো ইয়র্কার, আপনি দেখেছেন হয়তো একদম, অথবা যদি ক্লিপিংসে দেখে থাকেন, ইনিংসের ফার্স্ট 2টো বলে 2টা বিউটিফুল ইয়র্কার, যেটা নামিবিয়ার পেস বোলার, যিনি 4 উইকেট নিয়েছেন এই ম্যাচে। ফলে মানে তাদের বোলিংগুলোও কিন্তু চমকে দিচ্ছে যে এই সব দলগুলোর বোলাররা। আপনার ডেফিনেটলি ছোট টিমের প্ল্যানিংটা খুব ভালো আমার কাছে মনে হয়েছে। টি-20 ক্রিকেটে আপনি যদি মানে ব্যাটসম্যানরা যদি চড়াও হয়, সেক্ষেত্রে আপনি বলাররা কী করবেন,
ইয়র্কার যেতে এসে ইয়র্কার মারবেন, শুরুতে এসে সুইং করাবেন, সেটা মনে হয় নামিবিয়া খুব ভালোভাবেই করেছে। আর এই ধরনের টি-20 ক্রিকেটে যদি এই ধরনের বোলিং করে তাহলে কিন্তু ব্যাটসম্যানরা আসলে করার কিছু থাকে না। ফ্ল্যাট উইকেট হলেও অন্যরকম আপনি ইম্প্রোভাইজ শট খেলতে পারেন, বাট আমার কাছে মনে হয়েছে যে ওমানের ব্যাটসম্যানরা হয়তো বা ইম্প্রোভাইজ শটটা খেলতে এখনও ওই ধরনের ইসে আসেনি, তারা হয়তো বা ডে বাই ডে ইমপ্রুভ করছে। আমরা হয়তো ভবিষ্যতে দেখবো যে না, নামিবিয়া, তারপর ওমান, তারপর পাপুয়া নিউ গিনি এরা খুব ভালো টিম হয়ে উঠবে আস্তে আস্তে। একটা পজিটিভ ব্যাপার হচ্ছে এখন কিন্তু সব দলই টি-20 স্ট্যাটাস ধারণ করে, মানে আপনি অনেক এই দলগুলোর বাইরেও অনেক দেশ আছে যে টি-20 ম্যাচটা কিন্তু অফিসিয়াল টি-20 ম্যাচ আইসিসি, ফলে টি-20 সবাই খেলছে। ইনফ্যাক্ট 104টা দেশ টি-20 খেলে, তারা যদি খেলে একজন একজনের সঙ্গে সেটা ইন্টারন্যাশনাল ম্যাচ, ফলে টি-20টাকেই আইসিসি বোধহয় ফিউচার ক্রিকেট হিসাবেই মানে একদম স্বীকৃতি দিয়ে ফেলেছে একরকম। না, অবভিয়াসলি আস্তে আস্তে দেখবেন যে হয়তো বা টেস্ট ক্রিকেটটা থাকবে, ওয়ান ডে ক্রিকেটটা স্ট্রাগল করবে, হয়তো বা 50 ওভার ম্যাচটা হয়তো বা ও অত দর্শক পাবে না। টি-20 আসলে শর্টার ফরম্যাটে খেলা, এখানে আপনি আসলেন, এনজয় করলেন, খেলে চলে গেলেন। এবং বড় বড় ক্রিকেটাররা কিন্তু নামও সরিয়ে ফেলেছে, নাম টেস্ট ক্রিকেট খেলতে চায় না, ওয়ান ডে ক্রিকেট খেলতে চায় না, তারা খালি টি-20 নিয়ে ব্যস্ত থাকে। এবং ফ্রাঞ্চাইজির অফার আসে, তারা ওইটা লুফে নেয়, সেজন্য দেশের প্রতিনিধিত্ব কেউ করতে চায় না। সো অদূর ভবিষ্যতে আইসিসি হয়তো বা দেখবেন যে ওয়ান ডে ক্রিকেটটার থেকে মানে ক্রিকেটটা শর্ট করে ফেলবে, হয়তো বা 35 ওভার কিংবা 40 ওভারে নিয়ে চলে আসতে পারে। বাট স্টাবলিশ হয়ে যাবে টি-20 ক্রিকেট, এবং টেস্ট ক্রিকেটটা স্টাবলিশ হিসেবে থাকবে। মানে ওয়ান ডে ক্রিকেটের ভিতরে হয়তো বা কোনো কিছু পরিবর্তন। যে কথাটা বলছিলেন সেটা বাংলাদেশের জন্য তো খুবই আশঙ্কার কথা, এই কারণে বলছি আমরা এই আলোচনা থেকে এখন বাংলাদেশে শিফট করব। বাংলাদেশ হচ্ছে ওয়ান ডে ক্রিকেটটা সবচেয়ে ভালো খেলে, টেস্ট এবং টি-20-র মুডটা এখনও বাংলাদেশ পুরোপুরি ধরতে পারেনি, আমরা সেটা তাদের স্ট্যাট দেখলেই বুঝি। এখন বাংলাদেশের এখন পর্যন্ত যে প্রস্তুতি মানে এবারে বিশ্বকাপের জন্য, সেটা তো কোনোভাবেই আপনাকে স্বস্তিতে রাখার কথা না। অবভিয়াসলি ঘরের মাটিতে একটা সিরিজ জিতেছি জিম্বাবুয়ের সাথে, বাট ভালো ক্রিকেট খেলতে পারিনি, স্পেশালি মানে ব্যাটাররা। আমরা এইখানটাতে স্ট্রাগল করছি আর কি। হয়তো বা আমাদের পাওয়ার হিটার নাই, টিমের ভিতরে 2-3 জন পাওয়ার হিটার আছে নো ডাউট, মাহমুদুল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, এই 3 জন ক্রিকেটার বাদে আর পিছনে আছে রিশাদ। আর যারা আছে তারা ক্লাস ব্যাটসম্যান, লাইক শান্ত বলেন, লিটন বলেন, তারপরে মুশফিকুর রহিম বলেন, তামিম, হ্যাঁ উপরে তামিমের হাতেও কিছু শর্টস আছে, বাট উইকেট যদি ভালো হয়, ট্রু উইকেট হয়, তখন তামিমটা ক্লোজ থেকে বেরিয়ে আসে। সাথে শর্টস আছে, কিন্তু পাওয়ার হিটার বলতে যেটা বোঝায় সেটা কিন্তু ঠিক না। মানে আমি যদি পাওয়ার হিটার কনসেপ্টে যাই, না অবভিয়াসলি দেখেন না, আপনি গতকালকে যদি ম্যাচটা দেখেন, হচ্ছে ইউএস এর একজন প্লেয়ার 10টা 6 মেরেছে, হ্যাঁ 40 বলে 94, হ্যাঁ 40 বলে 94, জোনস 10টা 6 মেরেছে। আর ইন্ডিয়ার সাথে আমরা যদি প্র্যাকটিস ম্যাচটা দেখি, তাহলে ওরা 10টা 6 মেরেছে, পক্ষান্তরে আমরা মাত্র 1টা 6 মেরেছি। তো ডিফারেন্সটা কিন্তু এখানে তৈরি করে দেয়। আমরা হয়তো বা 4 মারার অ্যাবিলিটি আছে, সিঙ্গেল নেওয়ার অ্যাবিলিটি আছে, আবার সেই সাথে আবার ডাবল নেওয়ার অ্যাবিলিটি আছে, বাট আমাদের ছক্কা মারার অ্যাবিলিটি খুবই কম। যদি দরকার হয়, ইনকেস যদি কোনো ম্যাচে দরকার হয় 6 বলে 25 রান 24 রান, তাহলে ভেরি ডিফিকাল্ট হয়ে যায় আমাদের জন্য। ওই রকম পাওয়ার হিটার এখন আমরা তৈরি করতে পারিনি। সো ক্রিকেট বোর্ড যদি এটা নিয়ে কাজ করে, আমার কাছে মনে হয় অদূর ভবিষ্যতে টি-20 নিয়ে ভাবা উচিত ক্রিকেট বোর্ডকে, এবং আমার কাছে মনে হয় যে ক্রিকেট বোর্ড হয়তো বা এটা নিয়ে চিন্তা ভাবনা করবে। ডেফিনেটলি চিন্তা করা ছাড়া তো কোনো উপায় নেই, কারণ আপনি যখন এই যে দলগুলো, সেটা বড় দলই বলেন আর ছোট দল বলেন, আপনি এমন স্কোয়াডে 4-5 জন ক্রিকেটার পাবেন যাদের স্ট্রাইক রেট 140-র উপরে বা আশেপাশে একদম, সেখানে বাংলাদেশের কিন্তু 130-এর উপরে পাওয়াই একটু কঠিন হয়ে যায় বাংলাদেশের জন্য, আমরা যাদেরকে পাওয়ার হিটার বলছি তাদের ক্ষেত্রেও। ফলে এই স্ট্রাইক রেটটা তো এখন বোধহয় একটা সময় ক্রিকেটের সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দেওয়া হতো গড়ে, এভারেজ, কার এভারেজ কত ভালো, এখন তো বোধহয় স্ট্রাইক রেটটাই সবচাইতে বেশি আলোচিত। ওয়ানডে ক্রিকেট এবং টেস্ট ক্রিকেটে গড় কার কত ভালো সেটা দেখা হয়, বাট টি-20 ক্রিকেটে আসলে স্ট্রাইক রেটটা কার কত বেশি সেটা দেখা হয়। আমার কাছে মনে হয় আমরা যে ধরনের উইকেটে খেলি, লাইক মিরপুরের উইকেটে আপনি স্ট্রাইক রেটটা কখনো 150+ করতে পারবেন না, 120 করতে গেলে আপনার হিমশিম খেতে হয়। আর অন্যান্য উইকেট যে লাইক চিটাগাং, সিলেটে যদি খেলা হয়, তাহলে স্ট্রাইক রেটটা বাড়ে। হয়তো বা সিলেক্টর ক্রিকেট বোর্ড এটা নিয়ে যদি কাজ করে যে না, আমাদের কোন ক্রিকেটাররা লাস্ট 3-4 বছর ধরে স্ট্রাইক রেটটা 140+ করে খেলে আসছে, শুধু টি-20 ফরম্যাটের জন্য। আপনি আবার টেস্ট ক্রিকেটের ফরম্যাটে যদি স্ট্রাইক রেট দেখেন, তাহলে কিন্তু হবে না। টি-20 ফরম্যাটে কারা স্ট্রাইক রেট বেশি নিয়ে ব্যাটিং করতেছে সেটা দেখা উচিত আমার কাছে। আপনি যে ক্রিকেট বোর্ড এবং নির্বাচকদের আলাদা কাজ করার কথা বলছেন, সেই আলাদা কাজের একটা খুব স্পেসিফিক জায়গা হতে পারে টি-20 দলটাকে আলাদা করা। অন্য দলগুলো যদি আপনি দেখেন যারা ওয়ান ডে টেস্ট টি-20 খেলে, তাদের যে স্ট্রাকচার, আমাদের যে আপনি ব্যাটিং অর্ডার বলছেন, আপনি তো অলমোস্ট এই ব্যাটিং অর্ডার নিয়েই ওয়ান ডে খেলবেন বা টেস্টও খেলবেন যদি বাংলাদেশের কনসেপ্ট, আমরা যেটা পারলাম না কেন, বা এটা এখন খুব জরুরি কিনা?
না অবভিয়াসলি স্ট্রাইক রেটের কথা যেহেতু উঠছে এবং সিলেক্টররা মনে হয় 3 ধরনের ফরম্যাটের জন্য 3 ধরনের ক্রিকেটার বেছে নেবে, কারণ এই ওয়ার্ল্ড কাপে যদি আমরা ভালো পারফর্ম নাও করি, হ্যাঁ, তারপরেও তো আমাদের তো থেমে থাকলে হবে না। ক্রিকেট বোর্ডও এটা নিয়ে কাজ করবে ডেফিনেটলি। এবং আপনি ইতিমধ্যে আর কি হচ্ছে ন্যাশনাল ক্রিকেট লিগের জন্য T20 ফরম্যাটের জন্য এক্সট্রা একটা টুর্নামেন্ট তৈরি করা হচ্ছে। আমার কাছে মনে হয় পজিটিভ সাইন এটা, এবং অদূর ভবিষ্যতে হয়তো বা আরও T20 ফরম্যাট যদি যুক্ত করা হয়। প্রবলেমটা হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল ক্রিকেটাররা আসলে সময় দিতে পারবে না ওইভাবে। আপনি বছরে মানে একসাথে টেস্ট ক্রিকেট আছে, তারপর হচ্ছে ওয়ানডে ক্রিকেট আছে, T20 ক্রিকেট আছে, আপনি যদি 3টা ফরম্যাটের জন্য 3টা ক্রিকেটার বেছে নেন, ওই ধরনের ক্রিকেটারও আমাদের এতগুলা নাই। মানে আপনি সেই চলে আসছেন ক্রিকেটার পুলের ব্যাপারে, যে পুলটা যদি বড় না হয়, মানে আমি ওই পরিমাণ ক্রিকেটার যদি হাতে না পাই যাদেরকে আমি রোল করে রোটেট করে খেলাতে পারবো, তাহলে তো কাজটা কঠিন হয়ে যায়। না ডেফিনেটলি, বাট ইন্টারন্যাশনাল মাপের ক্রিকেটার নাই, ক্রিকেটার আছে হয়তো বা, বাট ওই মাপের ক্রিকেটার তো তৈরি করতে হবে। তো এই আমার কাছে মনে হয় ক্রিকেট বোর্ড নিয়ে কাজ করছে। রিসেন্টলি যে টাইগার্স ক্রিকেট নিয়ে একটা ক্যাম্প শুরু হয়েছে, এখানে হয়তো বা অনেক পাওয়ার হিটার তৈরি করবেন। সাদা বলে একজন প্র্যাকটিস করতেছে, লাল বলে আর এক টিম প্র্যাকটিস করতেছে, সো উইচ গুড সাইন। মানে ভবিষ্যতে হয়তো বা আমরা দেখবো যে না T20 ক্রিকেটের জন্য শুধু T20 ক্রিকেটাররাই আলাদাভাবে প্র্যাকটিস করতেছে। আমরা একটু আজকে যে একটা ভাইটাল ম্যাচ আছে বাংলাদেশের গ্রুপের ম্যাচ শ্রীলঙ্কা সাউথ আফ্রিকা, একটু কথা বলতে চাই। সেই জায়গাটায় মানে ম্যাচটা কেমন হবে? কুশাল মেন্ডিস তো দারুণ ফর্মে, ওদিকে যদি ডিককদের মানে স্ট্রাইক রেটের বন্যা, সব মিলিয়ে কেমন হবে ম্যাচ? ওইটা দেখা মানে খুব ইচ্ছা আছে যে ম্যাচটা কেমন হয়, কারণ আমাদের গ্রুপের ম্যাচ এবং দুইটাই হেভি টিম। আমার কাছে মনে হয়েছে আমাদের থেকে খুবই ভালো টিম শ্রীলঙ্কাও সাউথ আফ্রিকাও। এখন যে কোনো একটা টিম তো হারবেই, খেলায় তো হার জিত আছেই। তো আমি চাই স্পেশালি শ্রীলঙ্কা এই ম্যাচটাতে হারুক। এবং যেহেতু সাউথ আফ্রিকা কিন্তু ফর্মে আছে, আইপিএলে অনেক ভালো ভালো ক্রিকেটার দেখেছি আমরা, প্লাস লাস্ট ওয়ার্ল্ড কাপেও কিন্তু অনেক ভালো ভালো ক্রিকেটার সাউথ আফ্রিকার ইসে আছে। সো সাউথ আফ্রিকা যদি ম্যাচটা জিতে তাহলে আমাদের জন্য ভালো, বাট ম্যাচটা মনে হয় যে না একতরফা হবে না। সাউথ আফ্রিকার অনেক ভালো ব্যাটিং লাইন আপ আছে, পক্ষান্তরে কিন্তু শ্রীলঙ্কার অনেক ভালো বোলিংয়ের টাকাও আছে। আপনি যদি পাতিরানা, মাধুসংকা পেস বোলিংটা দারুণ, এবং অ্যাজ ওয়েল অ্যাজ যখন হাসারাঙ্গাকে কাউন্ট করবেন, তাদের ক্যাপ্টেন দারুণ লেগ স্পিনার, যদিও এবার স্পিন কতটা কাজে লাগবে সেটা নিয়ে প্রশ্ন আছে, ওয়েস্ট ইন্ডিজের মাটিতে গেলে কাজে লাগবে। তো বোলিং অ্যাটাকে কি শ্রীলঙ্কা একটু এগিয়ে, আর ব্যাটিংয়ে কি সাউথ আফ্রিকা, বিষয়টা কি এরকম? হ্যাঁ, আমার কাছে মনে হয়েছে বোলিংটা শ্রীলঙ্কা একটু এগিয়ে আছে, অনেক অনেক ধরনের ভ্যারাইটিস বোলার আছে শ্রীলঙ্কাতে। আর বাট সাউথ আফ্রিকান ক্রিকেটাররা কিন্তু অনেক ভালো একটা শেপে আছে, লাইক ফর্মে আছে, আইপিএল খেলে গেল, এবং বড় বড় পাওয়ার হিটার আছে। সো খেলাটা উপভোগ করার মতন আমার কাছে মনে হয় যেন উপভোগ করবো। আর সেটাই। তুষার ইমরান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, এই ছিল কাভার ড্রাইভের আজকের আয়োজন। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে অন্য কোনো অতিথিকে নিয়ে। সে পর্যন্ত সবার জন্য শুভকামনা।